সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জনজীবনে স্বস্তি ফিরবে কবে। জনজীবনে স্বস্তি ফিরবে কবে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে 4 জন উপস্থিত আছেন অতিথি। আমার সর্ববামে আছেন ব্যারিস্টার ওমর সাদাত, নগর অধিকার কর্মী, সভাপতি গুলশান সোসাইটি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন আরফাতুর রহমান আপেল, বিএনপি নেতা ও ডিরেক্টর গুলশান ক্লাব লিমিটেড। সম্মানিত দর্শক, আমার ডান দিকে আছেন সৈয়দ শাহরিয়ার আহসান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবচেয়ে ডানে আছেন ডাক্তার মিজানুর রহমান, যিনি সাধারণ সম্পাদক গণফোরাম। গণফোরামের সাধারণ সম্পাদক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে ছিলেন, বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, নির্বাচনেও হয়তো ছিলেন। নির্বাচন হয়ে গেল, সরকার গঠন করলো, এখন আপনারা কোথায় আছেন? আমরা যে অঙ্গীকার নিয়ে এই দল প্রতিষ্ঠা করেছিলাম, আমরা এখন পর্যন্ত সেই অঙ্গীকার নিয়ে, সেই ঘোষণাপত্র নিয়ে রাজনীতির মাঠে আছি। এখন বিএনপির সঙ্গে যে কথাটা বললেন যে আমরা 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত করেছিলাম, এবং আপনারা জানেন যে এই ঐক্যফ্রন্টের একটা ঘোষণাপত্র ছিল। সেখানে বিএনপির মহাসচিব এবং গণফোরামের তৎকালীন সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষর করেছিলেন যে আমরা 10টি দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে গিয়েছিলাম এবং নির্বাচনে জয়লাভ করলে রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন করব, বিশেষ করে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ইত্যাদির ব্যাপার ছিল। তো যাই হোক, সেই নির্বাচনের আপনি জানেন যে দিনের ভোট রাতে করে পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত নির্বাচন 2018 আমরা বর্তমান সময়ে যদি থাকি তাহলে আমাদের এবং এরপরে তারই ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রাম আমরা বিএনপি সহ একসঙ্গে করেছি, এবং তারই ফলশ্রুতিতে আমরা 2024 বা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবং এবার জুলাই অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে প্রতিশ্রুতিটা ছিল, বিশেষ করে বিএনপি বলেছিল যে একসাথে আন্দোলন, তারপরে সংগ্রাম, একসাথে নির্বাচন এবং একসাথে সরকার গঠন। তো এই নির্বাচনে আমরা আমাদের দল অংশগ্রহণ করেছিলাম, বিএনপি থেকে তারা তাদের মতন নির্বাচন করেছে। সেখানে আমরা বিএনপির থেকে কোনো আসন বা অন্যান্য সুযোগ সুবিধা সরকার গঠনেরও নাই। কিন্তু একটা জিনিস যেটা আমরা গত 17 বছর একদলীয় শাসন দেখেছি, নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র সবই নির্বাসিত হয়েছিল, কিন্তু একসাথে আমরা আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যেতে। সেই ব্যবস্থাটা অন্তত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই জায়গায় আমাদের প্রত্যাশা, জনগণ যে আশা নিয়ে এই সরকারকে বা এই নির্বাচনে ভোট দিয়েছিল, এই সরকার যাতে জনগণের সেই আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে, এটা হলো এই সরকারের কাছে আমাদের আশা। এবং আপনি যদি দেখেন যে সরকারের প্রায় কয়েকটা মাস চলে যাচ্ছে, সেই জায়গায় জনজীবনের যে সংকট তৈরি হয়েছে, জনগণের যে আকাঙ্ক্ষা সরকারের কাছে, সরকার সেদিকে নজর দেবে। এখন এই যে বিশ্বায়নের পরিস্থিতি, বিশেষ করে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েলের যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, এই যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন তেল গ্যাসের যে সংকট দেখা দিয়েছে। এই সরকার এই যে সংকট, এই সংকট চ্যালেঞ্জ করে কিভাবে এই মোকাবেলা করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনবে, সেটা তো আমাদের প্রত্যাশা। আপনি যদি দেখেন যে এখন ভয়াবহ তাপদাহ চলছে, বিদ্যুৎ সংকট সারা দেশে যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে। দ্বিতীয়ত আমার ড্রাইভার একদিন এক রাত পাম্পে থেকে তারপরে তেল সংগ্রহ করেছে, তাও চাহিদা মতো তেল পাই নাই। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। এই যে সংকটগুলো চাচ্ছে, এই সংকটগুলো উত্তরণের পথটা আমরা দেখতে চাই। অনেকগুলো সংকটের কথা আসছে, সংকট উত্তরণের পথ কি? সংকট তো ধরেন আমাদের সংকটটা রয়ে গেছে, বহুমুখী সংকট রয়েছে। একে তো ধরেন আমাদের আইন শৃঙ্খলার একটা অবনতি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেই সব জায়গার থেকে মানে অর্থনীতিকে গতিশীল করার জন্য সঠিক নির্দেশনায় অনেক রকম দেখা যাচ্ছে। তারপরে যে জিনিসটা হচ্ছে, আমরা বিদেশি আমরা ঋণে জর্জরিত একটা জাতি। তারপরে আমাদের এখন বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক হয়ে গেছে, এবং এই নির্ভরশীলতা
কমাতে হবে। এখন এসছেন যেই সরকার, তাদের উপরেও লোকজনের পুরোপুরি আস্থা আস্তে আস্তে একটু সময় নেবে, এবং তারা যদি সঠিকভাবে এবং বিরোধী দলের সাথে সুন্দরভাবে আচরণ করে যদি একটা যেই কমিটমেন্ট ছিল সেই অনুযায়ী যদি সরকারকে পরিচালনা করতে পারে, দেশকে পরিচালনা করতে পারে, তাহলে এই সংকটগুলো ইয়েতে আসবে এবং দেশের যে বর্তমানে একটা অস্থিতিশীল ইয়ে রয়েছে, লোকজনের ভিতরে একটা ভীতি কাজ করছে কখন কি হবে, সেই জিনিসগুলো আমার মনে হয় ওভারকাম করতে হতে। ওভারকাম করলেই আপনার ব্যবসা বাণিজ্য এইগুলোর উন্নতি আসবে। আপনার এখন বলছে করের ইয়েটা আরও বাড়াতে হবে, বিস্তৃতি। হ্যাঁ, করের ব্যবস্থা বাড়াও, কর সববারই দেওয়া উচিত, কিন্তু কর পেমেন্ট করার অ্যাবিলিটিটাও তো তৈরি করে দিতে হবে। সুতরাং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সচল করতে হবে, এবং আমাদের যেই আমি বলবো যে বৈদেশিক, আমাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীলতা কমিয়ে ইন্টারনাল সোর্স থেকে আমার ফান্ড মোবিলাইজ করতে হবে। সেইটা করলেই ধরেন আমার অর্থনৈতিক কর্মকাণ্ডটা অনেক গতিশীল হবে। আপনাকে ধন্যবাদ। আরাফাতুর রহমান আপেল, তেলের দাম বেড়েছে, দ্রব্যমূল্যও বেড়েছে, এই জায়গা থেকে উত্তরণের রাস্তা কি? আর যেহেতু আপনি বিএনপির কর্মী, আপনার কাছে জিজ্ঞাসা, ঢাকা শহরের একজন বিএনপি নেতা যিনি এনসিপিতে জয়েন করেছেন, অনেক নির্যাতিতও ছিলেন, ছাত্রদল এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসহাক সরকার, যারা বহিষ্কৃত হয়েছে, নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ করে নির্বাচন করেছিল, বহিষ্কৃত হয়েছিল, তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়তো ওরকম কিছু হয়নি, বা এজন্যই কি ইনি চলে গেছেন? এই তেলের দামটা নিয়ে লুকোচুরি করার মতো তো কোনো অবস্থা এখানে নাই। কারণ আপনারা জানেন যে ইরান আর ইসরায়েলের এই যুদ্ধের কারণে এই পুরো পৃথিবীর প্রায় ৮০ ভাগ দেশ, বলবো ৮০ ভাগ, তারা এই তেলের যে চাপ, তেলের যে কমতি, তেলের যে ঘাটতি, এটার সাফার সবাই আমরা। তার মধ্যে আমাদের বাংলাদেশে, আমি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের টাকা কনভার্ট করে দেখছি, অন্যান্য দেশে আপনি ২০০, ২৫০, ৩০০ টাকা লিটার পর্যন্ত তেল ওই দেশের সরকার বাড়িয়েছে, বিভিন্ন দেশের সরকার। কিন্তু আমাদের বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যতটুকু পেরেছেন আগের দাম রেখেছেন, তারপরে কিছু টাকা বাড়িয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন কিছু মন্ত্রী, তারা অহেতুক কেন এই কথাগুলো মানে বলার চেষ্টা করে যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পর্যাপ্ত পরিমাণ মজুদ, এগুলো কথা বলা দরকার তো নেই। এটা গোটা পৃথিবী দেখতেছে আজকে তেলের ঘাটতি। কী জন্য ঘাটতি? ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে। এখানে মিথ্যা কথা বলে সরকারকে বিভ্রান্ত করার কোনো কারণও দেখি না। আপনারা দেখেছেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি থেকে ৫ জন এবং আমাদের বিরোধী দলের থেকে ৫ জন, ১০ জন নিয়ে একটা সমন্বয় করে একটা কমিটি গঠন করেছে এই তেল বৃদ্ধির উপায় থেকে বা তেলের যে ঘাটতি উপায় থেকে কেমন করে দেশ রক্ষা পাবে। অলরেডি প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে দেশের সাথে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে বিরোধী দলের সঙ্গে তারা বসবে বর্তমান সরকার, দেশের স্বার্থের কারণে। তাহলে এত লুকোচুরি করার দরকার নেই। তো আমার কথা, আমি বাস্তব কথা আমি তুলে ধরবো। তো তবে কিছু সুবিধাবাদী আছে যারা পাঠাও চালাতো, যারা ওভার চালাতো, তারা এখন ওই ওভারগিরি বাদ দিয়ে ওই একই গাড়ি একবার ২০ লিটার তেল নিয়ে আরেকবার ঘুরে এসে ২০ লিটার তেল নিয়ে তারা তেল অন্য জায়গায় বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী, এবং এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। আর আপনি বললেন ইসহাক সরকার, ইসহাক সরকারের আমি প্রথমত বলবো, একটা সাগর থেকে ১ বালতি বা ২ বালতি পানি যদি কেউ তুলে নিয়ে যায়, সাগরের কোনো কমতি হয় না। আপনি ইতিমধ্যে দেখেছেন এর আগেও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী উনি চলে যেয়ে আলাদা দল গঠন করেছে, কিছু করতে পারেনি। কর্নেল অলি আহমেদ আমাদের বিএনপি ছেড়ে চলে গেছেন, কিছু করতে পারেনি। তো আমি মনে করি এক ইসহাক সরকার চলে গেলে বিএনপির ক্ষতি হবে বা বিএনপি ঘাটতি বিশেষ করি না। তো তবে ইসহাক সরকারের অবদান ছিল বিএনপিতে। তিনি এই বিএনপি রাজনীতি করার কারণে মামলা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, হয়রান হয়েছেন। আমার মনে হয় ইসহাক সরকারের একটু ধৈর্য ধারণ করা লাগতো। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সবাইকে দেখছেন, যারা বহিষ্কার হয়েছেন তাদেরকেও উনি যথাসময়ে, আমার বিশ্বাস
এরকম ব্যক্তিগত অভিমত দলে ফেরত দেবে, এবং যারা দলে হাজার নির্যাতন মামলা খেয়েও যারা দলে দায়িত্ব পাননি ক্রমান্বয়ে জি। আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান আপনাকে এক এক করে সবাইকে দায়িত্ব দিবে, ব্যারিস্টার এটা ওমর বিশ্বাস সাদাত। করি। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশের। পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার দেয়া তথ্যে জানা গেছে বাহিনী থেকে চাকরিচ্যুতদের সাথে যোগাযোগ হয়েছে এবং বোমা হামলার আশঙ্কা আছে। পুলিশ নিজেই জানিয়েছে, মানুষকে সতর্ক করেছে, এবং একটা সরকারের 2-3 মাসের মধ্যেই এ ধরনের ঘটনা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত আশঙ্কাজনক। কিন্তু এই কথা বলার আগে আমি একটা আপিল ভাইয়ের কথা বলে নিতে চাই। উনি এত সুন্দরভাবে বললেন যে আমার মনে হচ্ছিল যে ওনার সংসদে বসে কথাগুলো বলার দরকার। উনি আমাদের পাশে বসে বলছেন, বাট আমি মনে করি উনি সংসদে বসে বললে এই সত্যি কথাগুলো হয়তো বের হয়ে আসতো। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জনজীবনে যে স্বস্তির প্রশ্নটা, তার মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা, মানে আমাদের দেশটা কি জনগণের জন্য দেশ নাকি দেশের জন্য জনগণ, এই প্রশ্নটাই বোধহয় আমরা এখনো সামলে উঠতে পারি নাই। এখানে যে পুলিশ যে কথাটা বললো, গুরুত্বপূর্ণ কথা, আমাদের সবাইকে সাবধান হতে হবে। তাহলে সাবধান হতে গেলে কি কি করতে হবে? মানে একটা বলে দিল তো হলো না, আপনারা সবাই সাবধান থাকবেন। কোথায় সাবধান, কিভাবে সাবধান? এখানে আমাদের জনগণের কি দায়িত্ব, ওনার পুলিশ চাচ্ছে যে আমরা কোথায় কোথায় সতর্কতা রাখি, সেটা তো আমাদেরকে বলতে হবে। আপনারা সতর্কতা থাকবেন বললে তো হবে না। আমি বাসার বাইরে বেরোবো না, নাকি আমার বাসার বাইরে কেউ একটা বস্তু রেখে গেলে আমি সাবধান থাকবো? আপনি দেখবেন যে আমেরিকান এমবেসি কিন্তু সময় টাইম টু টাইম ওদের জন্য একটা সতর্কতা বানিয়ে দেয়। তারা স্পেসিফিক বলে দেয়, তোমরা রেস্টুরেন্টে যাবা না, এখানে যাবা না, সেখানে যে করবা না। আমাদের স্পেসিফিক গাইডলাইন লাগবে, এইভাবে বললে হবে না। আমি মনে করি যে পুলিশের থেকে আরও আমি পুলিশকে ধন্যবাদ দিই যে তারা একটা শঙ্কা করছেন এবং শঙ্কা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এটা দেখাচ্ছে যে প্রিপেয়ার্ডনেস অফ দ্য পুলিশ, হুইচ ইজ ভেরি গুড। এখন সেই ক্ষেত্রগুলো থেকে আমাদের জানতে হবে যে পুলিশ কিভাবে কাজ করছে, আমাদের কিভাবে সামনে এগাতে হবে, এবং জনমনের স্বস্তির জন্য আমাদের কি কাজটা করা উচিত। দেখুন, আমরা ঢাকা শহরে বাস করি। ঢাকা শহরটা কিন্তু ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, এটা প্রভাবশালী একটা সাময়িকী। তারা বলছে পৃথিবীর সবচেয়ে 3টা নিকৃষ্ট শহরের একটা। আমাদের আগে 2টা শহর কি, একটা হলো গিয়ে দামাস্কাস সিরিয়াতে, এবং একটা হলো ত্রিপলি। তারপরে আমরা, অর্থাৎ 2টা যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে আমাদের অবস্থান। তাহলে এটা কিসের নগর, এটা কিসের জনগণের মনে স্বস্তি? আমাদের তো এই দেশটা যেটিকে আছে সেটাই তো অনেক বড় কথা। আমাদের এখানে যদি আপনি দেখেন, যে আপনি তো বলছেন এটা কথা, আমি একটা আমার কথাটাও একটু টেনে নিই সুযোগে, যে ঢাকা শহরের বায়ুর মান পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম, এটাকে বলে স্লো ভায়োলেন্স। আপনার এখন কিছু হবে না, কিন্তু আপনি যদি ঢাকা শহরে বাস করেন, আপনি আর যদি ঢাকার বাইরে বাস করেন, উন্নত বিশ্বে বাস করেন, আপনি 7 বছর কম বাঁচবেন। শিকাগো ইউনিভার্সিটির স্টাডি। ঢাকা শহরে যে যানজট আছে, ঢাকা শহরের যানজটের কারণে বছরে 1 লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। যেই টাকা নষ্ট হচ্ছে, এটা আমার কথা না, বিআইডিএসের কথা, যে এখানে আপনি যদি এই টাকাটা বাঁচাতে পারতেন, 1 বছরে বাঁচানোর টাকাতে 6টা থেকে 9টা পদ্মা সেতু হতে পারে। আপনি যদি পানির কথা বলেন, আমাদের পানি ঢাকা শহরের চারপাশে 12টা নদী আছে, সবকটা নদী আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের পানি কোথা থেকে আসে? মেঘনা নদী থেকে। এটা অত্যন্ত একটা এক্সপেন্সিভ জায়গাতে আমরা পানি নিয়ে আসছি। কেন আমরা পানি নিয়ে আসছি এত দূর থেকে? পানি ব্যবহার না 2004 সালে আমাদের ঢাকা শহরের চারপাশে 69 বর্গ কিলোমিটার পানির আধার ছিল। আজকে 2021 সালে স্টাডি দেখলাম যে সেখানে আছে 29, অর্থাৎ গত 30 বছরে, হ্যাঁ 4 থেকে 21, 17 বছরে 40 বর্গ কিলোমিটার আমার পানির আধার কমে গেছে। এইভাবে চলতে থাকলে 12 বছর পরে বাংলাদেশের কোনো, ঢাকা শহরে কোনো পানি থাকবে না। আপনি পানি কোথায় পাবেন? এই সত্যটা মৃত নগরী হয়ে যাবে। মানে আমরা যখন একটা নগরকে নিয়ে কথা বলবো, আমরা যখন একটা দেশকে নিয়ে কথা বলবো, এইগুলো তো একটা ডেটা ড্রিভেন জিনিস। আসবো আপনার কাছে আরেকবার ইনশাল্লাহ। ডক্টর মিজানুর রহমান, যে কথাগুলো দিয়ে যে কথায় আমরা চলে আসছিলাম, স্বস্তি, জনমনের স্বস্তি কোথায়, কিভাবে আসবে? বিরোধী দল সরকারি দলকে ধমক দিচ্ছে রাজপথে এবং সংসদে, তারা আছে তাদের জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন বিষয়। যেহেতু আপনি রাজনৈতিক দলের নেতা, গণভোট বিষয়ে একটু শুনতে চাই। দেখেন, আমাদের এখানে একজন বিশিষ্ট আইনজ্ঞ আছেন। আপনার একটা কথা মনে রাখা দরকার যে রাষ্ট্র একটা নিয়মের মধ্য দিয়ে চলে, এবং আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করেছি, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা সংবিধান এটা আমরা রচনা করেছি। এবং এই 52-53 বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে,
তারা দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে নানাভাবে এই সরকার এবং বিরোধী দলের যে ব্যর্থতাগুলো ছিল, সফলতা তো ছিল, কিন্তু ব্যর্থতাগুলোর দায়ভার শুধুমাত্র এই ৭২-এর সংবিধানের উপরে চাপিয়ে দিয়ে নিজেদের একটা দায়সারা গোছের বক্তব্য আমরা বয়ান তৈরি করতে দেখেছি। এবং এই যে অভ্যুত্থানের পরে যে সরকার দায়িত্ব নিল, সেখানে আমার সুযোগ হয়েছিল সংস্কার কমিশনে কাজ করা, দীর্ঘদিন আমি ছিলাম। এবং এখানে আমরা যে কথাগুলো বলেছি, সেখানে দেখা গেছে যে একটি রাজনৈতিক দল এবং তাদের সমমনা যারা এবং নতুন রাজনৈতিক দল, তারা এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা, যেটা ভারতের চাপিয়ে দেওয়া নানাভাবে, এবং এই সংবিধান ভারতে বসে লেখা হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আমরা ফিরিয়ে নিয়ে যাব, এইটার বাইরে অহেতুক প্রশ্ন সেখানে তোলা হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো আমরা ঐকমত্য পোষণ করলাম, এর বাইরে যে তার ভিতরে আমি অনেক টেলিভিশনে বলেছি যে একটা ডিপ স্টেটের মতো, সেখানে যে সরকারের ভিতরে একটি অদৃশ্য সরকার, সেখানে সেগুলোকে নিয়ে একটা প্যাকেজ আকারে গণভোটের দিকে চলে গেল। এখন সেখানে যদি আমরা বিএনপি সহ যদি বলি যে না আমরা এটা মানি না, তাহলে তো রাষ্ট্র একটা অনিশ্চিত জায়গায় চলে যায়। তাহলে এই যে অভ্যুত্থানের পর একটা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার যে সংগ্রাম, যে লড়াই, সেখানে তো থাকে না। সেই জন্য আমরা সেটা নিয়ে আমরা কিন্তু গণফোরাম থেকে বলেছি যে একটি সংবিধানের উপরে একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেটাকে জুলাই সনদ বলি, এটা কখনোই সংবিধানের উপরে যেতে পারে না। আপনি যদি খেয়াল করে দেখেন যে সেখানে এই যে অধ্যাদেশে বলা আছে যে যিনি সরকার প্রধান তিনি দলীয় প্রধান হতে পারবেন না। এখন বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা গণফোরাম সেখানে আমাদের গঠনতন্ত্রে বলা আছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন, এটা আমাদের গণফোরামের আছে, কিন্তু বিএনপির তো নাই। বিএনপি যদি অধ্যাদেশ মেনে নেয় তাহলে তো আজই তারেক রহমানকে দলীয় প্রধানের পদটা ছাড়তে হয়। তাহলে আপনি সবগুলোকে প্যাকেজ করে আপনি দলগুলোর উপরে চাপিয়ে দেবেন, তাহলে তো এই সবগুলো দলকে নিয়ে ইউনূস সরকারের উচিত ছিল যে একটি রাজনৈতিক দল করা, সেটা তো উনি পারবেন না। এই যে জুলাই সনদটাকে নিয়ে এখনও সংসদে যে যদি দেখেন রাষ্ট্রের এত বড় ক্রাইসিস, বিদ্যুৎ নিয়ে সংকট, জ্বালানি তেলের সংকট, আমাদের অর্থনৈতিক দুরবস্থা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে চলে গেছে 17 বছরে, সেগুলো নিয়ে কিন্তু একটি আলোচনাও কিন্তু আমরা দেখছি না। জাতীয় ঐক্য কোথায়? সংসদে করতে হবে, কিন্তু সংসদে যে কথা বলছেন এর বাইরে যে আবার সরকারকে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র কিংবা হুমকি ধমকি নতুন একটা বয়ান তৈরি করছেন জুলাই সনদকে নিয়ে, এই জুলাই সনদের সেন্টিমেন্ট নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। এই সংসদ যদি এই প্রক্রিয়ায় চলে, জনগণের আকাঙ্ক্ষা এবং জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্যে দ্রব্যমূল্য বলেন, তেল গ্যাসের সংকট বলেন, কর্মসংস্থান সৃষ্টি বলেন, তারপরে যদি অর্থনৈতিক স্থবিরতা যদি কাটিয়ে রাষ্ট্রকে সচল করার যে সিদ্ধান্ত যদি সংসদ থেকে নিতে না পারেন, এই সংসদের উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। রাষ্ট্র একটি অকার্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার একটি অশুভ সংকেত দেখছি। শেষ করে এই কথাটা বলে, শেখ হাসিনা যেরকম মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে দিয়ে নানাভাবে সংকট তৈরি করার চেষ্টা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, আর এখানেও কিছু লোক এই জুলাই সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্রকে অকার্যকর করার একটা অশুভ দিকে নিয়ে যাচ্ছে, এটা আমাদের কাম্য না। আপনাকে তুমি সৈয়দ শাহরিয়ার হাসান, স্বস্তি, অর্থনৈতিক স্বস্তি, বাণিজ্যিক স্বস্তি আনতে হলে কি করতে হবে? অর্থনৈতিক স্বস্তি এবং বাণিজ্যিক স্বস্তি বলতে যেটা বোঝাচ্ছেন, সেইটা আনার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো মানে একটা দেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি। সেই স্ট্যাবিলিটি না থাকলে কেউ কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে না ফর দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি। তারপরে ধরেন আমাদের যেটা হবে, যারা পলিসি মেকিংয়ের হতে হবে তাদের কিন্তু রাইট ম্যান অ্যাট রাইট প্লেস বসতে হবে। বসলে আমরা কিন্তু অনেকগুলো জিনিসেই ভালো পাবো। খালি লোক বদলালেই হবে না, লোককে দেখতে হবে তার কি যোগ্যতা রয়েছে, কি রয়েছে। একজন করাপ্ট পার্সনকে যদি একটা ইম্পর্টেন্ট ইয়েতে দিয়ে দেওয়া হয়, কিংবা যার প্রশ্নবিদ্ধ একটা লোককে বসিয়ে দেওয়া হয়, সেইখানে কিন্তু তার কাছ থেকে কোনো আপনি ভালো জিনিস পাবেন না। এছাড়াও আমি বলবো আমাদের মন্ত্রী যারা রয়েছেন কিংবা পলিসি মেকার রয়েছেন, তাদেরকে বক্তব্যে
সংযতভাবে তাদেরকে বক্তব্য দিতে হবে। নাহলে দেখেন এই তেলের মূল্য বৃদ্ধি যেটা নিয়ে, সেটা নিয়ে এক পাম্পের ডিলার আমাকে বলছিল যে আগেও আমি যেই পরিমাণ তেল আনতাম এখনও এই পরিমাণ তেল আনি, কিন্তু তখন আমার দেখা যেত আমি হয়তো 5টা-6টা গাড়ি লাইন লাগতো, তারপর কিছু সময় বসেও থাকতাম, তারপরে হয়তো কিছু তেল থেকে যেত। তো ঢাকা শহরে হঠাৎ করে এত গাড়ি চলে এলো আর কি করে এই রকম অবস্থা সৃষ্টি হলো। তো এইটা ধরেন আমি বলবো একজনের বলে দিলেন যে আমাদের তেলের রিজার্ভ রয়েছে মাত্র 7 দিনের, আরেকজন বলছেন 3 মাসের রয়েছে। তো এইসব কন্ট্রাডিক্টরি বক্তব্যতে লোকে কারো এই যে পলিসি মেকার রয়েছে তাদের উপরে আস্থাহীনতায় ভুগছে। তো আমার মনে হয় তাদেরকে যদি লোকজনকে সঠিক ইয়েতে আনতে হয়, মানে উন্নয়ন কর্মকাণ্ডে এবং তাদের যার যার পেশায় রয়েছে দেশে, তাহলে এক হলো আইন শৃঙ্খলার ব্যবস্থাটাকে উন্নতির দিকে আনতে হবে এবং এইসব মানে পলিসি মেকিংগুলোতেও খুব প্রম্পটলি অ্যাক্ট করতে হবে। আপনাকে আরেকটা দেন, সরি 1 মিনিট ইয়ে করে, ওই যে উনি আমাদের শ্রদ্ধা আলোচক যেটা বললেন, এই যে পুলিশ একটা দিয়ে দিল যে সবাইকে সতর্ক হতে হবে বা এরকম একটা অ্যাপ্রিহেন্ড করছে তারা, সেটা কোন ক্ষেত্রে করছে, কিসের ইয়েতে করছে? সাধারণ জনগণ কি প্রিকশন নেবে টু অ্যাভয়েড দিস সিচুয়েশন, দ্যাট মাস্ট বি মেড ক্লিয়ার। তো এইটাও আমি বলবো একটা দায়িত্বহীন বক্তব্য। তো আই থিঙ্ক যে এইসব জিনিস থেকে এমনি পুলিশ অনেকটা কোশ্চেন মানে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে বিগত সরকারের আমল থেকে। তো পুলিশের সেই আস্থাটাও ফিরিয়ে আসতে হবে, তাদেরকে হতে হবে প্রকৃত জনগণের বন্ধু। আপনাকে ধন্যবাদ। আরাফাতুর রহমান আপেল, বগুড়ায় বাড়ি আপনার, বগুড়ায় সিটি কর্পোরেশন হলো, কি প্রত্যাশা? আমরা উত্তরবঙ্গের রাজধানী হিসেবে আমরা বগুড়াকে চিনি এবং গোটা বাংলাদেশও সেটা মনে করে উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। এই বগুড়া 17 বছর ধরে অবহেলিত। এই বগুড়াকে সিটি কর্পোরেশনের দাবি এরা আজকের না বা 5ই আগস্ট পরে না, এরা আজকে বিগত 20 বছর আগে থেকে এটা বিগত 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার যখন ছিল ক্ষমতায়, তখন এটাকে সিটি কর্পোরেশন করার লক্ষ্যে, তখন আমাদের ওয়ার্ড ছিল কম, 13টা ওয়ার্ড ছিল, সেখান থেকে নিয়ে গেছে 21টা ওয়ার্ডে। কারণ এই সিটি কর্পোরেশন করার লক্ষ্যেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 2001 সাল থেকেই কাজ করেছেন। তারপরে বিএনপি সরকার যাওয়ার পরে বগুড়ার আর উন্নয়ন বলতে কোনো কিছু হয়নি, বরং বগুড়া যেগুলো উন্নয়ন করেছিল আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে যেটা হাসপাতাল ছিল, সে হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি ঠিক 2008 সালের পরে 9 সালে যারা ক্ষমতা এসেছে তারা সমস্ত কিছু ঢাকায় পার করে এসেছে। এবং বগুড়াতে একটা আন্তর্জাতিক মানের একটা ছিল, ক্রিকেট মাঠ ছিল, সেখান থেকে সার্চ লাইটগুলো সমস্ত খুলে নিয়ে আসছে, আজকে সব খুলে নিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম, একদম শহীদ চান্দু স্টেডিয়াম থেকে। মানে বগুড়াকে পারেনি শুধু মাটির সঙ্গে মিশে দেওয়ার কারণে, কারণ উদ্দেশ্য একটা, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মভূমি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মভূমি এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ। এসব কারণে বগুড়ার কোনো উন্নয়নই হয়নি। এতদিন পরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান মাননীয় জনাব তারেক রহমান গত 20 তারিখে যে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন, এবং এই ঘোষণা করার পরে উনি যখন গাবতলী গিয়েছেন এক জনসভায়, যখন গাবতলী লোকজন যখন তাকে সবাই মিলে অনুরোধ করেছে যে গাবতলীকে উপজেলা করা লাগবে, দেখেন তখন উনি বলেছেন আমি শুধু গাবতলীর প্রধানমন্ত্রী না, আমি শুধু বগুড়ার প্রধানমন্ত্রী না, আমি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যেহেতু বগুড়ার সন্তান, বগুড়াতে এমনিতে উন্নয়ন হবে, অলরেডি বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন। গাবতলী উপজেলা করার জন্য গাবতলী লোকজন সবাই মিলে অনুরোধ করেছিল, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন আমি গাবতলীর বগুড়ার প্রধানমন্ত্রী না, আমি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, অতএব আমাকে সমগ্র বাংলাদেশকে কেমন করে ডেভেলপ করা যায়, কেমন করে উন্নতি করা যায়, এটা আমার কাজ, শুধু একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমার কাজ না। আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার ওমর সাদাত, আপনাকে দিয়ে শেষ করব। গুলশানের পরিবেশ পরিস্থিতি কেমন, জনজীবন? আচ্ছা, গুলশানের পরিবেশ পরিস্থিতি আমি একটা শুধু ওনার ভাইয়ের কথা থেকে একটা আসতে হবে যে গণভোট নিয়ে। জি, মানে গণভোট নিয়ে আসলেন, সংসদে অনেক গরম গরম আলোচনা হচ্ছে। তো আমার যেখানে বক্তব্য যে আমাদের যে জুলাই আন্দোলনটা হলো কী নিয়ে হলো, জুলাই আন্দোলনটা হলো
যে সরকারি চাকরিতে বৈষম্য নিয়ে। অর্থাৎ আমাদের দেশের যে দেশে 60% শিক্ষিত যুবক বেকার, তারা বলল যে আমাদের এই বৈষম্যটা কেন, আমরা তো চাকরি চাই, আমরা তো অন্য কিছু চাই না, আপনারা নির্বাচনে চুরি করেন, ধরেন, মারেন, আমাদের কোনো কথা নাই, কই 17 বছর তো কোনো আন্দোলন হয় নাই। কিন্তু ওনারা একটা পটে দাঁড়ালো যে আমার খাওয়ার পাতাতে ভাত লাগবে, আমার তো পরিবারকে খাওয়াতে হবে, আমি শিক্ষা পেয়েছি, আমার জীবনে আগাতে হবে, আপনি আমার পথ বন্ধ করে দিচ্ছেন কেন, আমার পথটা খুলে দেন। সেখান থেকে এত বড় একটা আন্দোলন হলো। কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, ওনারা সে কিন্তু এই ব্যাপারে কোনো কথাই বললেন না। ওনাদের কথা হচ্ছে বড় বড়, অনেক বড় 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 কথা, যেটার সঙ্গে সংবিধানের কোনো মিল নাই। সংবিধানের বাইরে গিয়ে ওনারা অনেক বড় বড় আইডিয়ালিস্টিক কথাবার্তা বললেন। এবং এখন এসে আবার কিন্তু সংবিধান কিন্তু বাতিল করলেন না। ওনারা যদি সংবিধান বাতিল করে দিতেন একটা বিপ্লব পরবর্তী সরকার হিসেবে, সেটা সংবিধান রাখলেন, কিন্তু যা করলেন সব সংবিধানের বাইরে। তাহলে হাউ ডু ইউ অ্যামালগেমেট দ্য বোথ? এটা কি একটা ফাজলামি নাকি একটা? তো যে কারণে বিএনপি সরকার ক্ষমতা এসে বলছেন এগুলো কিছু মানি না, কারণ এটা তো আমার সংবিধানের বাইরে। এখন আপনি যে বলছেন যে গণভোটের রায় ইমপ্লিমেন্ট করতে হবে, গণভোট কি আমাদের সংবিধানে আছে? সংবিধানে ছিল, আমরা তো এটাকে বের করে দিয়েছি সংবিধান থেকে। হাউ ডু ইমপ্লিমেন্ট দ্যাট? দ্বিতীয় কথা হচ্ছে যে গুলশানের কথা বলতে গিয়ে না বলে বরং একটু ঢাকার কথাটা বলি, যে ভাইয়ের কথা শুনছি যে আমাদের সিটি গভর্নমেন্ট, আমরা গুলশানে যখন কাজ করতে চাচ্ছি, লেকের অবস্থা খুব খারাপ। আমরা লেকের জন্য বলছি যে ভাই ডিএনসিসি বলছি আপনার লেকটা একটু পরিষ্কার করেন। বলছি ভাই লেক পরিষ্কার করা তো আমার কাছে না, লেক তো হলো গিয়ে রাজুকের। আমি বললাম যে ভাই এত কথা বললে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী চান এটা পরিষ্কার হোক। এখন আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। আমাদের ঢাকা শহরকে বাঁচাতে হলে তথা গুলশানকে বাঁচাতে হলে এই ভাঙা 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 হবে না। ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর। ইউনাইটেড নেশনসের তথ্য অনুযায়ী 3,60,00,000 লোক এই শহরে থাকে। 2045 সালে আমরা 1 নম্বর শহর হব এই পৃথিবীতে। আমরা কি প্রস্তুত? আমরা এই শহর আইসিইউতে আছে, এই শহরকে আইসিইউ থেকে বের করতে গেলে একটা সিঙ্গেল অথরিটি করতে হবে। যেভাবে নিউ ইয়র্কের সিটি অথরিটি আছে, লন্ডনে আছে, একটা সিটি অথরিটির আন্ডারে সবাই কাজ করবে, যেখানে একটা আদেশ পাওয়া যাবে যেটা আমাদের সামনের দিকে আগিয়ে নিয়ে যাবে। গুলশানের অবস্থা আমি বলবো যে আমরা গুলশানের মধ্যে 5% লোক থাকি, মানে ঢাকা শহরের অল্প কিছু লোক থাকি। গুলশানে কোনো ক্রাইম নেই, গুলশানে 0% ক্রাইম। আমরা গুলশান সোসাইটিতে কাজ করছি, রাস্তা পরিষ্কার করি, লেক পরিষ্কার করি। গুলশান ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন দ্য বেস্ট প্লেস ইন দ্য টাউন টু লিভ। কিন্তু এটা তো পুরো ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। আমাদেরকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। সময়ত আলোচকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ। সময়ত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।